ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ঘটনায় যাব, যে ঘটনাটি আমরা পেয়েছি খুলনা থেকে। আপনারা সবাই জানেন যে খুলনার ঘটনা রাজশাহীর ঘটনা আমি খুব পছন্দ করি, কারণ এই ঘটনাগুলো এইখান থেকে পাঠানো ঘটনাগুলো ভীষণভাবে জনপ্রিয় হয় সবসময়। আমার পড়তেও ভালো লাগে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি আমাদের আজকের এই ঘটনাটি। আমার নাম মাদিহা। আমি খুলনা বিভাগের বারাকপুর থেকে বলছি। কাজের সূত্রে আমি ঢাকার একটি ফ্ল্যাটে থাকতাম তখন। আমার এক ফুপু আছেন যার বিয়ে হয়নি, তিনি আমার সঙ্গেই থাকতেন। আমরা দুজন একে অপরের অভ্যাস, পছন্দ অপছন্দ খুব ভালোভাবে জানতাম, আর আমাদের মধ্যে সম্পর্কটাও ছিল বন্ধুর মতো। এভাবেই আমাদের জীবনটা বেশ ভালোই কাটছিল। ঘরের সমস্ত কাজ ফুপু সামলে নিতেন, আর আমি সারাদিন অফিসে ব্যস্ত থাকতাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম এবং রাতের বেশিরভাগ সময়টা ফোনেই কাটাতাম। আমি বই পড়তে খুব ভালোবাসি, তাই আমি ফেসবুকে বিভিন্ন ধরনের বইয়ের গ্রুপে জয়েন করি। বলা চলে যে আমি শুরু থেকেই আধ্যাত্মিকতার প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিলাম। এক রাতে ফেসবুক ঘাঁটতে গিয়ে একটা গ্রুপ আমার চোখে পড়ল, যেটা ছিল আধ্যাত্মিকতা ও জিন পরি সংক্রান্ত বিষয় নিয়ে। আমার মনে কৌতূহল জাগলো, এই গ্রুপে মানুষ ঠিক কী ধরনের আলোচনা করে তা দেখার জন্য। আমি দেরি না করে সেই গ্রুপে জয়েন করলাম। সেখানে অনেকেই তাদের দৈনন্দিন জীবনের নানা অলৌকিক ঘটনা শেয়ার করত, যা ছিল পুরস্কারযোগ্য এবং আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত। এই বিষয়টা আমাকে দারুণভাবে আকর্ষণ করেছিল। ওখানকার পোস্টগুলো খুবই আকর্ষণীয় ছিল। ওই গ্রুপের একজন সেরা কন্ট্রিবিউটর ছিল এক মেয়ে, যার নাম ছিল নিশাত সুলতানা। সে ছিল গ্রুপের সুলতানার মতো। মানুষের সঙ্গে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করত, আর কেউ কোনো সমস্যায় পড়লে তাকে তুচ্ছ বলে উড়িয়ে দিত না, বরং গুরুত্ব দিত। প্রায় সে বিভিন্ন অলৌকিক গল্প বা ঘটনাও শেয়ার করত। ধীরে ধীরে আমার সেই মেয়েটার প্রতি এক ধরনের আগ্রহ জন্মাতে লাগলো। ওর গভীর চিন্তা ভাবনাগুলো পড়তে পড়তে আমার মনে হতো ওর সঙ্গে যদি কথা বলতে পারতাম। ওর প্রতিটি পোস্টে আমার মন্তব্য করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। একদিন হঠাৎ আমার কাছে নিশাত সুলতানার একটা মেসেজ আসলো। নাম এবং প্রোফাইল দেখে আমি তো রীতিমতো অবাক। ভাবলাম, এই মেয়েটার আমার সঙ্গে কি কাজ থাকতে পারে? অবশেষে সে মেসেজে জানালো তার প্রতিটি পোস্টে আমার কমেন্ট সে মনোযোগ দিয়ে পড়ে এবং তার মনে হয়েছে আমার এই সমস্ত বিষয়ে গভীর আগ্রহ আছে, তাই সে আমাকে নক করছে। এভাবেই কথা বলতে বলতে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। গ্রুপের বাইরেও আমরা বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতাম। সে বলছিল তার বাড়ি সিলেটে, যাকে অলিয়া আউলিয়ার পুণ্যভূমি বলা হয়। সে আরও জানিয়েছিল যে সে তার নানির সঙ্গে তাদের বাড়িতে একাই থাকে। তার নানি আর সে মিলে সিলেট ও আশেপাশের প্রায় সব মাজার জিয়ারত করেছে। প্রায়ই তারা দুজন মিলে মাজারে চাদর চড়াত, সেখানে তারা গরিব দুঃখীদের সাধ্যমতো সাহায্য করত। আমি এইসব কথা শুনে ওর প্রতি ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম। এই মহৎ কাজের জন্য ওকে একজন মুফতি সাহেব আর্থিকভাবে সাহায্য করতেন, যেটা সে আল্লাহর রাস্তায় খরচ করত। আমার কাছে এটা সত্যি এক অসাধারণ দানশীল কাজ বলেই মনে হয়েছিল। এভাবেই আমাদের বন্ধুত্ব দিনে দিনে আরো গাঢ় হতে লাগলো। একদিন সে আমাকে বলল তার নানির একটা খুব শখ আছে, তিনি ঢাকার মাজারগুলো জিয়ারত করতে চান। আমি বললাম, এটা তো খুব ভালো কথা। সে বলল, আমরা তাহলে আসবো, শুধু তোমাকে আমাদের জন্য একটা হোটেলের ব্যবস্থা করে দিতে হবে। আমি তো প্রথমবারের মতো ঢাকা আসছি, এই শহরটা সম্পর্কে কিছু জানি না। আমার কাছে শহরটা একেবারেই নতুন। আমি তাড়াতাড়ি বললাম, আরে তুমি হোটেলে থাকবে কেন? এই সুযোগে তোমার সঙ্গে আমার দেখাও হবে, আর একসঙ্গে কিছুটা সময়ও কাটাতে পারবো। তুমি হোটেলে উঠবে না, সরাসরি নানিকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। আমার ফুপুও খুব খুশি হবেন, আর আমরা তোমার সঙ্গে মাজারে যাওয়ার সুযোগ পাবো। আমার এই কথা শুনে সে খুব খুশি হলো। আর হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের ওপরে যে ফ্ল্যাটটি ছিল ওটা একটা বৃদ্ধ দম্পতির ছিল, যাদের ছেলেমেয়েরা বিয়ে করে আলাদা থাকতো। তাদের সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো ছিল। ফুপু যখনই কোনো মজার খাবার রান্না করতেন অবশ্যই তাদের জন্য কিছুটা পাঠিয়ে দিতেন। ফুপু আর আমাকে ওই বৃদ্ধ কাপল খুব পছন্দ করতেন, স্নেহ করতেন, দোয়া দিতেন। ফুপু তাদের জানিয়েছিল যে আমাদের বাড়িতে অতিথি আসছে। তখন তারা দুজন বললেন, অবশ্যই তোমাদের অতিথিদের আমাদের বাড়িতেও নিয়ে এসো। নিশাত আর তার নানিকে আমি স্টেশন থেকে আনতে গিয়েছিলাম। নিশাত আমারই সমবয়সী ছিল। আমাদের দেখা হওয়াটা খুব আন্তরিক ছিল, তবে প্রথম দেখাতেই তার নানিকে আমার
অদ্ভুত লেগেছিল। ফ্যাকাশে মুখ, পাতলা দুর্বল গড়ন, চোখে বড় সাদা চশমা, এই সব কিছু আপাত দৃষ্টিতে ঠিকই ছিল, কিন্তু তার মুখের রংটা কেমন যেন একটু অন্যরকম। নীলাভ আভা মেশানো গোল গোল চোখ ঘুরিয়ে তিনি চারিদিকে তাকাচ্ছিলেন। তাকে দেখে প্রথমে আমি একটু থমকে গিয়েছিলাম। তারপর ভাবলাম, মানুষ হয়তো এমনও হয়, অথবা হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে এমন পরিবর্তন আসে। আমরা বাড়ি পৌঁছালাম। আমাদের ফ্ল্যাটটা ছিল 2 কামরার, সঙ্গে একটা বসার ঘরও ছিল। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম নিশাত আমার সঙ্গে আমার ঘরে ঘুমাবে, আর ফুপু নানিকে তার সঙ্গে ঘুমাতে দেবেন। সারাদিন তো আমাদের গল্প করেই কেটে গেল। নিশাতের কথার মধ্যে সিলেটের অনেক মাজারের উল্লেখ ছিল। সে আমাকে এক এক করে প্রতিটি মাজারের কথা বলছিল, কোথায় কোন মাজার অবস্থিত, আর তার কেরামতি কি কি, কিভাবে মানুষের মনের আশা পূরণ হয়, কিভাবে জিন ভূতের প্রভাব মানুষের উপর থেকে দূর করা যায়। এই সব কথা খুব মনোযোগ দিয়ে আমি শুনছিলাম। আমি কখনো সিলেটে যাইনি, তাই আমার এই ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। এইসব কথার মধ্যে নানি কিন্তু নিজের জগতেই মগ্ন ছিলেন। মাঝে মাঝে আমি নানির দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, যেন তিনিও আমাদের আলোচনায় অংশ নেন, কিন্তু তিনি সব প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্তভাবে দিতেন। তবে তিনি আমাদের সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার ছিল, তিনি যেন একদম অন্য জগতে হারিয়ে গিয়েছিলেন। চোখ দুটো শুধু একদিকে তাকিয়ে থাকতো। এমন মনে হচ্ছিল যেন তার শরীরটা আমাদের সামনে থাকলেও তার আত্মা অন্য কোথাও দূরের যাত্রায় বেরিয়েছে। নানি আর নিশাত কথা বলছিল, তখন নিশাত হঠাৎ চমকে উঠে তার দিকে এমনভাবে তাকালো যেন আমার কথায় তার অন্য কোনো জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তার আচরণ, তার বাচন ভঙ্গি, তার তাকানোর ভঙ্গি, তার ব্যক্তিত্ব সবই খুব অদ্ভুত মনে করেছিলাম। আমি ফুপুর দিকে তাকালাম। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল নিশাত পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু তার নানিকে বোঝা ফুপুর পক্ষেও কঠিন হয়ে গেছে। রাতে আমি নিশাতকে আমার সঙ্গে শুতে বললাম, কিন্তু নানি মাথা নেড়ে ফুপুর সঙ্গে শুতে অস্বীকৃতি জানালেন। তিনি ড্রয়িং রুমেই শুতে চাইলেন, কিন্তু আমাদের কাছে অন্য কোনো অতিরিক্ত তোষক ছিল না। তাই আমি ওপরের ফ্ল্যাটে গিয়ে আঙ্কেল আন্টির বাড়ি থেকে একটা তোষক নিয়ে এলাম এবং তাতে নানির শোয়ার ব্যবস্থা করে দিলাম। নানি একটা বড় তসবিহ হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। তার তসবিহ পড়ার ভঙ্গিটাও বেশ আলাদা ছিল। তিনি মোটা মোটা দানাগুলো তিনটা তিনটা করে ঘোরাতেন, কিন্তু তার বেশি এগোতেন না। তারপর আবার প্রথম দানায় ফিরে আসতেন। আমি বুঝতে পারছিলাম না তিনি ঠিক কি করছিলেন। সেই রাতে আমি ঘুমের মধ্যে টের পেলাম যে নিশাত 2-3 বার মাঝরাতে উঠে নানিকে দেখতে ড্রয়িং রুমে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পর আবার ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। আর আমি মনে মনে আশ্চর্য হলাম, তার কি করে এমন পাতলা ঘুম হতে পারে। একদিকে তো ছিল যাত্রার ক্লান্তি, তার উপর সারাদিন আমরা নানা জায়গায় ঘুরেছিলাম। পরের দিন ছিল রবিবার। নানি ভোরবেলাতেই ড্রয়িং রুমে বসেছিলেন। সকালের নাস্তা সেরেই আমরা মাজারের দিকে রওনা দিলাম। ফুপু বাড়িতে রান্নাবান্নার ব্যবস্থায় ব্যস্ত ছিলেন। আমি, নিশাত এবং নানি মাজারের সিঁড়ি বেয়ে উঠছিলাম। মাজারে প্রবেশ করার সময় দেখলাম ঢোকার দরজার কাছে এক আল্লাহ ভক্ত দরবেশ বৃষ্টি বাবা দাঁড়িয়ে আছেন, যিনি আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। প্রথমে আমি বুঝতে পারলাম না তিনি আমাকে এমনভাবে কেন দেখছেন। মাজার জিয়ারত করার পর ফিরে তাকালাম এবং দেখলাম বাবা এখনও দরজার কাছে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছেন এবং আমাকে একই ভঙ্গিতে দেখছেন। যখন আমি তার দিকে তাকালাম, তিনি হাতের ইশারায় আমাকে কাছে ডাকলেন। নিশাত আর নানি তখন ভেতরের দিকে ছিল। আমি অবাক হয়ে গেলাম, বাবার আমার সঙ্গে এমন কি কাজ থাকতে পারে। আমি কাছে গেলাম, সালাম জানালাম, বললাম, জি বলুন। তিনি বললেন, সাবধানে থেকো, যার সঙ্গে এসেছো সে তোমার উপরে ভর করতে পারে। আমি 2 ধাপ পেছনে সরে গিয়ে বললাম, বাবা মাথা ঠিক আছে তো? কি বলছেন এসব? কে আমার উপরে ভর করবে? তিনি আবার 1 ধাপ এগিয়ে এসে বললেন, যা তোমার চোখে পড়ছে না তা আমি দেখতে পাচ্ছি। এক মহিলা ছদ্মবেশে তোমার বাড়িতে প্রবেশ করেছে। এই কথা শুনে আমি বাবার দিকে ভালো করে তাকালাম। আমার মনে হলো তিনি হয়তো টাকা পয়সার জন্য কোনো ফাঁদ পাচ্ছেন। আমি তার কথা শুনেও না শোনার ভান করে চলে আসতে লাগলাম। তখন তিনি পেছন থেকে আমার নাম ধরে বললেন, মাদিহা মেয়ে, সাবধানে থাকিস, পারিস তো মাজার থেকে খাবার নিয়ে যাস। আমি ফিরে তাকালাম, ভাবলাম তিনি কিভাবে আমার নাম জানলেন। তখন দেখলাম বাবা আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টিটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। একদিকে এই বিষয়টা আমাকে ভাবাতে বাধ্য করলো, অন্যদিকে নিশাত আর নানি আমার অতিথি। ঠিক তখনই নিশাত আর নানিও বাইরে বেরিয়ে এলো। আমি ভয়ে ভয়ে আর চোখে নানির দিকে তাকালাম। সেই মুহূর্তে ওনাকে আমার বেশ ভয়ঙ্কর লাগছিল। আমি তড়িঘড়ি করে তার মুখ থেকে চোখ সরিয়ে নিলাম। আমি নিশাতকে বললাম, চলো মাঝে থেকে খাবার নিয়ে আসি। নিশাত বলল,
আমি তো নিজেই মাজারে টাকা দেব। আমরা নিচের দিকে এলাম। নিশাত এগিয়ে গিয়ে ওখানকার কারোর সঙ্গে টাকা দেয়া নিয়ে কথা বলতে লাগলো। আমি বুঝতে পারলাম সে এখানেও মাজারের জন্য টাকা দিতে চায়। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর একজন মহিলা, যিনি সবাইকে খাবার দিচ্ছিলেন, তিনি ইশারায় আমাকে কাছে রাখলেন। আমি কাছে গেলাম। তিনি আমার হাতে খাবার তুলে দিয়ে বললেন, কেন কেন নিজের জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছ? বললাম না, এখান থেকে সরে যাও, এই মেয়েদের সঙ্গ ত্যাগ করো। আমি তার দিকে ভালো করে তাকালাম, ভাবলাম তিনি সব কি বলছেন। তিনি আবার বললেন, না, এখানে যদি কেউ তোমাকে কিছু বলে তার মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। চোখ কান খোলা রাখো, নিজের চোখের পর্দা সরিয়ে আমাদের চোখ দিয়ে দুনিয়াটা দেখো। জিনিসগুলো সবসময় যেমন দেখো তেমন হয় না। তার এই কথাগুলো শুনে আমার ভেতরে একটা অদ্ভুত কাঁপুনি তৈরি হলো। হায় আল্লাহ, আমার সঙ্গে এসব কি ঘটতে চলেছে? সবাই এমন অদ্ভুত কথা কেন বলছে? আমার সত্যিই খুব ভয় লাগছিল। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে দেখলাম নিশাত ঠিক আমাদের দিকেই আসছে। আমি নিশাতের দিক থেকে চোখ সরিয়ে আবার ওই মহিলার দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার তো ভয়ে আত্মা শুকিয়ে গেল। এত কম সময়ের মধ্যে ওই মহিলা কোথায় অদৃশ্য হয়ে যেতে পারেন আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি কি ওই মহিলার কথা বিশ্বাস করব, নাকি যাকে আমি অতিথি হিসেবে বাড়িতে নিয়ে এসেছি তার উপর বিশ্বাস রাখবো? ঠিক তখনই নিশাত আমার কাছে চলে এলো। আমি হাত বাড়িয়ে বললাম, দেখো, আমি খাবার নিয়ে এসেছি। সেই মাজারের খাবার তখন আমার হাতে ধরা ছিল। নিশাত আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, নানি কোথায়? আমি সঙ্গে সঙ্গে সেই দিকে ইশারা করলাম যেখানে নানি কিছুক্ষণ আগেও দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন সেখানে নানির কোনো চিহ্নই নেই। আমি বললাম, আমাকে মাজারে এক মহিলা ডেকেছিলেন খাবার নিতে, তখনও তো নানি ওখানেই দাঁড়িয়েছিলেন। একজন বৃদ্ধ মহিলা, তিনি আর কত দূরই বা হাঁটতে পারেন, হয়তো আশেপাশেই থাকবেন। হঠাৎ আমি নিশাতের মুখের রং বদলে যেতে দেখলাম। মনে হলো সে খুব রেগে গিয়েছে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। পুরো মাজার চত্বর জুড়ে আমি আর সে নানিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পাওয়া গেল না। ঠিক তখনই বাড়ি থেকে ফুপুর ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ফুপু বলল, কিরে, তোরা কখন বাড়ি পৌঁছাবি? আমি তো খাবার রেডি করে বসে আছি। নানি বলছিলেন যে তিনি রুটি খাবেন, তাই গরম গরম রুটি বানাচ্ছি, তোরা চলে আয়। আমি এই কথা শুনে নিশাতের দিকে তাকালাম। সে তখন নানিকে খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। আমি অবাক হয়ে বললাম, নানি বাড়িতে? ফুপু বললেন, হ্যাঁ, নানি আর কোথায় যাবে? তোরা সকালে যাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এই তো কিছুক্ষণ আগে উঠলেন। আমি তো ভয়ে রীতিমতো জমে গেলাম। কোনো মতে কষ্ট করে বললাম, ফুপু, নানি তো আমাদের সঙ্গে ছিলেন, আমরা তো একসঙ্গে মাজারে ফাতিহা পড়ছিলাম। ফুপু বলেন, কি হয়েছে মাদিহা তোর? নানি তো এখানে বসে আছেন, চুল আঁচড়াচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যেন কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তার শ্বাসের আওয়াজ পর্যন্ত আমি স্পষ্টভাবে অনুভব করতে পারছিলাম। এত জোরে কেউ শ্বাস নিচ্ছিল যে আমার মাথার উপরের ওড়নাটা পর্যন্ত কাঁপছিল। আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল আর আমার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তখন একটা শীতল হাত আমার কাঁধে এসে লাগলো। আমি ভয়ে ভয়ের সাথে সাথে আমার মাথা পেছনের দিকে ঘোরালাম আর আমার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। নানি আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন। আমি কিভাবে যে নিজেকে সামলেছিলাম সেটা কেবল আমিই জানি। তার মুখটা ছিল একেবারে অভিব্যক্তিহীন। তিনি আমাকে এমন চোখে দেখছিলেন যেন আমার শরীরের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমার হৃৎপিণ্ড তখন এমনভাবে ধুকফুক করছিল যেন আমি চিৎকার করে সবাইকে বলতে চাই, এটা সত্যি না, এটা সত্যি না। আমার মনে হচ্ছিল এটা কি কোনো চোখের ধাঁধা, নাকি ফুপুই কোনো ধোকার মধ্যে আছেন। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই সামনে নিশাত এসে দাঁড়ালো। তার শ্বাস ফুলে উঠছিল। সে বলল, আরে নানি, তুমি এখানে? আমি তোমাকে পুরো মাজার খুঁজে বেড়াচ্ছি। নানি নিশাতের সঙ্গে দাঁড়ালেন। এখন আমি ভয়ে ভয়ে দুজনকে দেখতে লাগলাম। ভাবতে লাগলাম, কে এই মহিলা যার সম্পর্কে আমাকে সতর্ক করা হয়েছিল? আর এখন আমার চোখ সেই বাবাকে খুঁজছে, সেই মহিলাটিকে খুঁজছে। আমি মাজারের ওই মহিলাকে খুঁজবো বলে ভাবলাম, কিন্তু মাজারের লোকেরা জানালো এখানে কোনো মহিলা খাবার বিতরণ করে না, এই কাজটা পুরুষেরাই করে থাকে। আমার মাথাটা পুরোপুরি ঘুরে গেল। চোখের সামনে যেন অন্ধকারে নেমে আসছিল। কি হচ্ছে আমার সাথে? আর কে আসল কে নকল কিছুই বুঝতে পারছি না। তখন নিশাত বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখন যেতে হবে। আমি বললাম, নিশাত, তুমি তোমার নানিকে সঙ্গে রাখো, আমি একটু আসছি। আমি এখনই আসছি বলে একটু এগিয়ে বাম দিকে ঘুরে একটা কুয়ার পাশে চলে গেলাম আর ফুপুকে আবার ফোন করলাম। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, ফুপু, নানি এখন কি করছেন? তিনি বললেন, চুপচাপ সিঁড়িতে বসে আছেন, হাতে সে আগের তসবিটা। আমি বললাম, ফুপু, খুব খেয়াল রাখো, নানির ওপর কড়া নজর রাখো, তিনি আমাদের সঙ্গে এখানেও আছেন। এই কথা শুনেই ফুপুর হাত থেকে ফোনটা মনে হয় পড়ে গেল। তিনি কষ্ট করে নিজের চিৎকারে চেপে রেখে বললেন, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি বললাম, ফুপু,
আয়াতুল কুরসি আর 4 কুল পড়তে থাকো। আমি একটু দেরি করে বাড়ি যাওয়ার জন্য সেখান থেকে বের হচ্ছিলাম। নিশাত ওখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি পৌঁছালে নিশাত বলল, নানি নদী দেখতে চান? আমি বললাম, এখন নদী না, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো বাড়ি যাই। আমরা একটা অটো রিক্সা নিয়ে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু নানি রিক্সায় বসার বদলে নদীর দিকে তাকিয়ে থাকলেন। আমি নিশাতের দিকে তাকালাম। নিশাত বলল, নানি যখন কিছু একটা করবেন ঠিক করেন, তখন সেটা তিনি করেই ছাড়েন, রিক্সা আর লাগবে না। এই বলে নিশাত নানির পেছন পেছন চলে গেল, আর আমি নিশাতের পেছনে পেছনে। কিন্তু নদীর কাছে এসে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। নানি সোজা নদীর পানিতে নেমে যাচ্ছিলেন। আমি নিশাতকে বললাম, ওনাকে থামাও, উনি এত দূরে কোথায় যাচ্ছেন? যদি কিছু হয়ে যায় কি করবে? নিশাত বলল, নানি এমনই। আর নানি এগোতেই থাকলেন, এমনকি তার অর্ধেক শরীরটা পানির নিচে ডুবে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে তিনি পানির মধ্যে দাঁড়িয়ে কি করছেন, কিন্তু নিশাত একদম শান্তভাবে দাঁড়িয়ে। সূর্য ডোবার সময় হয়ে আসছিল, আর নিশাতের মুখে কোনো চিন্তার ছাপ ছিল না, যেন নানিকে পানির বাইরে নিয়ে আসতে হবে এটা চিন্তার বিষয় না। আমার মনে হাজারো প্রশ্ন। অবশেষে আমি নিশাতের দিকে মুখ ফিরিয়ে বললাম, নিশাত, নানি আসলে কে? এবার নিশাত আমাকে ভালো করে দেখলো, তারপর বলল, কেন, কি হয়েছে? এমনভাবে জিজ্ঞেস করছো কেন? আমি বললাম, আমি কিছু জিনিস খেয়াল করেছি, তুমি আমাকে স্পষ্ট করে বলো নানি কে। সে বলল, তুমি তো আধ্যাত্মিকতা বিশ্বাস করো, তুমি তো এই ধরনের জিনিসগুলো বুঝতে পারো, তাহলে জিজ্ঞেস করছো কেন? আমি বললাম, কোন আধ্যাত্মিকতা? এত বয়স্ক একজন মহিলার মধ্যে এত সাহস কোথা থেকে আসে যে তিনি এই বয়সে নদীর পানিতে অর্ধেক শরীর ডুবিয়ে দাঁড়িয়ে আছেন? নিশাত আমার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, যখন কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হয় তখন সবকিছুই সম্ভব হয়। কোনো প্রশ্ন করার আগেই নানি আমাদের সামনে এসে দাঁড়ালেন। না তার শাড়ি ভেজা ছিল, না শরীর। তাকে দেখে আমার সত্তা পর্যন্ত কেঁপে উঠল। সেই সময় আমার হৃদয়ে যে দোয়া আসছিল আমি সেটাই পড়তে শুরু করলাম। আমার চারপাশে যেন অদ্ভুত আওয়াজ হচ্ছিল। আর সেই সময় নিশাত নানির হাত থেকে একটা সাদা সন্দেশ নিয়ে আমাকে বলল, নাও, খেয়ে নাও, মাজারের খাবার। কিন্তু আমি এখন তার কোনো কথাতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি সেখান থেকে কোনো মতে পালাতে চাচ্ছিলাম। নিশাত বলল, আরে খেয়ে নাও, তারপরেই আমরা চলে যাব। তখন আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি না জানি কোন ভয়ঙ্কর অবস্থায় পড়ে গেছি। আমি জানি না কোথা থেকে আমার মধ্যে এত শক্তি এলো। আয়াতুল কুরসি আমার মুখে ছিল, আর আমি দৌড়াতে দৌড়াতে মেইন রোডে চলে এলাম। একটা রিক্সা ধরে আমি হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছালাম। ফুপু অবাক হয়ে আমার চেহারার দিকে তাকিয়েছিলেন। আমি বাড়িতে ঢুকেই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, ওই মহিলা মানে নানি কোথায়? ফুপু বললেন, আমি যখন থেকে আয়াতুল কুরসি পড়া শুরু করেছি নানির অবস্থা খারাপ হয়ে গেছে। তিনি বারবার নিজের শরীরকে জোরে জোরে খামচাচ্ছিলেন। আমি বললাম, তারপর? ফুপু বললেন, তিনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর উঠে দরজা খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়িতে গিয়ে বসে পড়লেন। আমি দৌড়ে ওপরের ফ্ল্যাটে গিয়ে আন্টিকে আর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম। আঙ্কেল বললেন, আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আসছিলাম, তখন তোমার দরজার বাইরে একজন বয়স্ক মহিলাকে সুতির শাড়ি পরা অবস্থায় তোমাদের দরজার সামনে বসে চুল পোড়াতে দেখছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তিনি কোথায় গেলেন? আঙ্কেল বললেন, মামুনি, আমি একটু পর আবার নিচে গিয়েছিলাম। আমি সত্যিই ওনাকে দেখে খুব অবাক হয়েছিলাম। ভাবছিলাম তিনি আসলে কে। আমার মাথায় ঢুকছিল না তোমাদের মেহমান কি এমন হতে পারে যে দরজার সামনে বসে চুল পোড়ায়। এটা আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়নি। আমার কাছে বিষয়টা অদ্ভুত লেগেছিল, কিন্তু যেহেতু তোমাদের বাড়িতে গেস্ট এসেছিল তাই আমি তোমাদের দরজায় নক করাটা ঠিক মনে করিনি। আমার তো মনে হচ্ছিল তিনি যেন কোনো তন্ত্রমন্ত্র পড়ছিলেন। হায় খোদা! আমি আবার নিচে নামলাম আর ফ্ল্যাটের দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম। আমার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি ফুপুকে বললাম, যদি ওই দুজন আবার আসে ভুলেও দরজা খুলবে না। কিন্তু নিশাতের রুমে রাখা সাফারি ব্যাগটা আমার মেজাজ খারাপ করে দিচ্ছিল। মানে ওরা তো ব্যাগটা নিতে আসবেই। আর আমার তখন অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি পুরো শরীর নিয়ে কাঁপছিলাম। কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার এখন কি করা উচিত? যেভাবেই হোক আমি ফুপুকে ফুল ঘটনাটা খুলে বললাম। তিনি বললেন, আরে ওই মহিলা মানে নানি তোর যাওয়ার পর ড্রয়িং রুমে বসে চুল আঁচড়াচ্ছিলেন। তার মাথা থেকে অগণিত চুল পড়ছিল যা থামার কোনো নামই নিচ্ছিল না, আর সে তার সব চুল এক জায়গায় জড়ো করছিল। আমি বললাম, ও, সেই চুলই তিনি আমাদের দরজার সামনে বসে পোড়াচ্ছিলেন। আমি আর ফুপু অজু করলাম, 4 কুল পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম। ফুপু সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ পর আমাদের মনে হলো কেউ দরজায় বেল বাজাচ্ছে। দরজার বেল ক্রমাগত বাজতেই থাকলো, কিন্তু আমরা দরজা খুলিনি। আমি নিচে ওয়াচম্যানকে ফোন করে বললাম, দেখুন তো আমাদের গেটের বাইরে কে আছে। সে ফোন করে বলল, আপা দরজা খুলুন, আমি আপনাদের গেটের কাছে আছি, আর আপনাদের দরজার বাইরে কেউ নেই। আমি আর ফুপু মিলে ওদের সমস্ত জিনিসপত্র যা একটা ব্যাগে ছিল সব বাইরে ফেলে দিলাম। আমরা এতটাই ভয় আর দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমরা জানতাম না ওই ব্যাগের ভেতরে কি আছে, কি থাকতে পারে। পরে আমি আমার
ফেসবুক চেক করলাম, কিন্তু নিশাতের প্রোফাইলটা আর খুঁজে পেলাম না। আমি গ্রুপের অ্যাডমিনের সঙ্গে কথা বললাম, কিন্তু সে এই বিষয়ে কিছুই জানতো না। ওর ফোনটাও বন্ধ ছিল, হোয়াটসঅ্যাপের কোনো অস্তিত্ব ছিল না। আমার ফোন থেকে সমস্ত চ্যাট উধাও হয়ে গিয়েছিল। এই ঘটনার পর আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেল। আমার মাথাটা ভারী লাগতো আর চোখ দুটো জ্বালা করতো। যে তোষকটায় নানি শুয়েছিল আমি সেটা বাইরে ফেলে দিয়েছিলাম। আমরা কিছু জানতে পারলাম না তারা দুজন আসলে কে ছিল, কেন আমাদের বাড়িতে এসেছিল, আমাদের থেকে তাদের কি প্রত্যাশা ছিল। হয়তো প্রতিদিন তারা আমাদের ওপর জাদুটোনা করত। আমাদের এলাকার এক মসজিদের ইমামের কাছে একটা তাবিজ বানিয়ে নিয়েছিলাম। পরে সেই মসজিদের ইমামই বললেন বৃদ্ধা মহিলা আসলে একজন জিন ছিল, আর ওই মেয়েটা ছিল তার বাহনের মতো। ওই মেয়েটার হাতেই সব কমান্ড ছিল, আর যার মাধ্যমে সে তার সমস্ত অপারেশন চালাতো। এর পরের কথাগুলো শুনে বিশ্বাস করতে পারবেন না, আমাদের বাড়ি থেকে টাকা নিজে নিজেই গায়েব হয়ে যেত। ফুপুর কাছে কিছু সোনার চুড়ি ছিল যেটা তিনি নিজের সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ওগুলো সব হারিয়ে গেল। সেই সময় আমার কাছে বাড়িতে প্রায় লক্ষাধিক টাকা ছিল, কোনো ঋণ ছিল না, সবটাই হাওয়া হয়ে গেল। আমি বেতন নিয়ে আসতাম, কিন্তু সেটারও একই অবস্থা। আমরা যা বুঝতে পারলাম সেটা হলো নিশাত এভাবেই মানুষদের ঠকিয়ে লুটপাট করত। তারপর আমরা সব জিনিসে আয়াত পরে ফু দেওয়া শুরু করলাম। সেই ইমাম সাহেবকে আমরা বাড়িতে রেখেছিলাম, তিনি আমাদের পুরো বাড়িটা বন্ধ করে দেন। এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ এটা আমাদের কেনা ফ্ল্যাট। এই ভয়ঙ্কর পরিস্থিতি টানা 6 মাস ধরে আমাদের সঙ্গে ছিল। এর মধ্যে ওই মেয়ের কাছ থেকে আর কোনো ফোন আসেনি, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসেনি, ফেসবুকে কোনো আইডিও খুঁজে পাওয়া যায়নি। কিছুই বোঝা গেল না। হঠাৎ করে আমার জীবন থেকে সে হারিয়ে গেল। ওই বাড়িটা আমাদের ওপর এতটাই ভারী হয়ে দাঁড়িয়েছিল যে সেই 6 মাস আমরা কিভাবে ওই বাড়িতে কাটিয়েছি সেটা কেবল আমরাই জানি। আমি প্রায় প্রতিদিন অফিস থেকে ছুটি নিতাম। আমার তখন এমন মানসিক অবস্থা ছিল না যে আমি কোনো কিছু ঠিকমতো বুঝতে পারবো, করতে পারবো, অফিসে যেতে পারবো। অনেক কষ্ট করে নিজের চাকরিটা সামলেছি। এখন আল্লাহর রহমতে আমাদের টাকা পয়সা আর হারিয়ে যায় না, তবে আজও আমি ওই নানি আর নিশাতের ভয়ঙ্কর মুখটা ভুলতে পারি না। এই বলেই মাহিদা তার ঘটনা শেষ করেছেন, আর এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। সাবিত আলম, আপনার এই সাহায্য করার জন্য, ঘটনা সংগ্রহ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা শুনলেন তারাও এনজয় করলেন। আমরা আজকের মতো যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রায়হান, একজন সাধারণ মানুষ, বয়স মাত্র 29। আমি ঢাকায় কোনো একটা জায়গাতে চাকরি করি। তবে এই গল্পটা আমার শহরের জীবনে নয়। এটা ঘটেছিল এক বৃষ্টি ভেজা অক্টোবর রাতে আমার জন্মভূমি চাঁদপুরের এক দূরবর্তী গ্রামে, শিমুলতলী। সেই গ্রামটাতে আমি শৈশব কাটিয়েছি, কিন্তু প্রায় 12 বছর হলো আমি ফিরিনি। বাবা মা দুজনেই মারা গেছেন অনেক আগেই। একমাত্র ছোট চাচা থাকেন ওখানে, চাচা আব্দুল করিম। একদিন হঠাৎ চাচার ফোন পেলাম। তার কণ্ঠে অদ্ভুত এক কম্পন ছিল। রায়হান, তুমি যদি পারো একবার চলে এসো, এই বাড়িটা ঠিকঠাক নেই। আমি জিজ্ঞেস করলাম, ঠিকঠাক নেই মানে? চাচা ফিসফিস করে বললেন, তুমি এলে বুঝবে। তারপর ফোন কেটে গেল। আমি অফিস থেকে ছুটি নিয়ে ট্রেনে রওনা দিলাম। বিকেলে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রবল বৃষ্টি শুরু হলো। চাঁদপুর থেকে শিমুলতলী প্রায় 1 ঘন্টা লাগে, কিন্তু রাতে যাওয়ার গাড়ি পাচ্ছিলাম না। শেষে এক বৃদ্ধ রিক্সাওয়ালা রাজি হলো। রিক্সাটা অন্ধকার মেঘে ঢাকা কাঁচা রাস্তায় চলছিল। চারপাশে শুধু কুয়াশার বৃষ্টির শব্দ। দূরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রিক্সাওয়ালা হঠাৎ থেমে বলল, ভাই, এখান থেকে আপনি হেঁটে যান, এই রাস্তার পর আর কেউ যায় না। আমি হেসে ফেললাম, কিন্তু তার চোখে যে আতঙ্ক দেখেছিলাম সেটা আমার হাসিটা হঠাৎ থামিয়ে দিল। রিক্সাওয়ালা বৃষ্টির মধ্যে ফিরে গেল, আর আমি একা রওনা দিলাম গ্রামের দিকে। চাচার পুরনো বাড়িটা এখন ভীষণ জরাজীর্ণ। দেওয়ালগুলো ভিজে, ছাদের কোণে ছত্রাক, দরজার উপর মরিচা ধরা তালা। চাচা দরজা খুলে বললেন, ভেতরে এসো। ভেতরে একটা তীব্র গন্ধ, যেন পুরনো কাঠ, ধুলো আর পচা ফুলের মিশ্রণ। চাচা অদ্ভুত ভাবে নিঃশব্দ। আমি জিজ্ঞেস করলাম, চাচা কি হয়েছে? তিনি শুধু বললেন, পরে বলবো। তারপর আলতো করে আমার কানে কানে বললেন,
তুমি আজ রাতে দরজাটা খুলো না, যেভাবেই শব্দ হোক না কেন। আমি অবাক হলাম, কোন দরজা? চাচা ফিসফিস করে বললেন, পশ্চিম ঘরের দরজা। রাত প্রায় 12:30। চাচা প্রায় ঘুমিয়ে পড়েছেন। আমি তাই ভেবেছিলাম। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে এক অদ্ভুত ঘনত্ব। আমি খেতে খেতে হঠাৎ শুনলাম ঠক ঠক ঠক। মনে হলো কেউ পশ্চিম ঘরের দরজা টোকা দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম বাতাস, কিন্তু আওয়াজটা একদম মানুষের মতো। 2বার 3বার, তারপর একটা না টোকা। আমার বুক ধক ধক করতে লাগলো। চাচার কথা মনে পড়লো, দরজা খুলো না। কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত টান লাগছিল, যেন কেউ আমাকে ডাকছে। আমি কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলাম। দরজার ওপাশে দাঁড়ানো ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছিল চাঁদের আলোয়, মানুষের মতো, কিন্তু একটু অদ্ভুত বেঁকে থাকা। আমি বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু আবার ঠক ঠক ঠক, একই রকম শব্দ। আমি কানে কানে শুনলাম যেন একটা কণ্ঠ ফিসফিস করে বলছে, রায়হান, তুমি আমাকে চেনো না? আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। কণ্ঠটা আবার বলল, দরজা খোলো, আমি ভিজে গেছি, আমি ভিতরে আসতে চাই। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দরজার হাতল ধরতেই ঠান্ডা বাতাস আমার শরীর কাঁপিয়ে দিল। চাচার কণ্ঠ পেছন থেকে চিৎকার করে উঠলো, রায়হান থাম, ওটা মানুষ না। কিন্তু আমি তখন দরজা খুলে ফেলেছি। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক তীব্র দুর্গন্ধ আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ঢুকে পড়লো। দেখলাম সামনে দাঁড়িয়ে আছে এক বিকৃত মুখওয়ালা মহিলা। চুল ভেজে ঝুলে আছে, মুখের ত্বক সাদা আর চোখে কালো গর্ত। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে। তারপর আমি কিছুই মনে করতে পারিনি। পরদিন সকাল, চোখ খুলে দেখি আমি মাটিতে পড়ে আছি। চাচা আমার পাশে বসে আছেন। তিনি বললেন, 3 দিন তুমি অচেতন ছিলে, দরজা খোলার পর তুমি মাটিতে পড়ে গিয়েছিলে। আমি এতকে জিজ্ঞেস করলাম, চাচা ওই মহিলা কে? চাচা ধীরে ধীরে বললেন, সে হলো তোমার মা। আমার বুকের ভেতর জমে থাকা সব রক্ত যেন থেমে গেল। মা? মা তো অনেক বছর আগেই মারা গেছেন। চাচা নিচু গলায় বললেন, হ্যাঁ, কিন্তু তোমার মায়ের খুব ইচ্ছে ছিল যেন তাকে বাড়ির পাশে দাফন করা হয়, কিন্তু আমরা সেটা করিনি। আমি নির্বাক হয়ে গেলাম। আজও সে বাড়িটা ফাঁকা পড়ে আছে। চাচা কয়েক মাস পরে মারা যান, ঠিক একই ঘরে, পশ্চিম দরজার সামনে। আর আমি প্রতিদিন রাতে সে দরজার শব্দ শুনি। যেখানে যাই যেন কেউ ফিসফিস করে বলে, রায়হান, দরজা খোলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে শুনলেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই বারবার এই ফিরে আসা, আপনাদের জন্যই বারবার হাজির হওয়া, এবং সপ্তাহের বিভিন্ন দিন আপনাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন এপিসোড সাজানো থাকে। আর সেগুলো জানতে এবং ইমিডিয়েটলি সবকিছু নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আপনারা ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।